নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। খেলার দুনিয়ার সমস্ত খবরের আপডেট নিয়ে শুরু করছি স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। দীর্ঘ ডামাডোলের পর অবশেষে শুরু হতে চলেছে আইএসএল। প্রত্যেকটি দল সব মিলিয়ে খেলবে 13টি করে ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। মণিপুরি ফুটবলার রিকি সিং এর জোড়া গোলে নৈহাটিতে জ্বলল মশাল। রবিবার ডেভেলপমেন্ট লিগের ডার্বিতে মোহনবাগানকে 2-0 গোলে হারিয়ে দিল ইস্ট বেঙ্গল। ভারত নিরাপদ নয়। বাংলাদেশের অন্তত 150 জন সাংবাদিককে ভারতে আসার অনুমতি দেয়নি আইসিসি। ভারতে নিরাপত্তা নেই বাংলাদেশিদের। এই যুক্তি দেখিয়ে টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে কেন দ্বিচারিতা আইসিসির প্রশ্ন তুলে তীব্র কটাক্ষের শিকার প্রাক্তন অজি তারকা জেসন গিলেস্পি। কেউই এভাবে খেলতে চায় না। বিশ্বকাপে সুযোগ পেতেই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক স্কটল্যান্ড। আচমকাই বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তড়িঘড়ি বিশ্বকাপের জন্য দলও ঘোষণা করেছে তারা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশের পাশে দাঁড়ালো স্কটল্যান্ড বোর্ড। আচমকাই বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তড়িঘড়ি বিশ্বকাপের জন্য দলও ঘোষণা করেছে তারা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশের পাশে দাঁড়ালো স্কটল্যান্ড বোর্ড। বিশ্বকাপ নাটক ঘিরে প্রথমবার মুখ খুলে স্কটল্যান্ড বোর্ডের তরফ থেকে বলা হয়, বাংলাদেশের প্রতি তারা সমব্যথী। এভাবে বিশ্বকাপ খেলতে চায়নি স্কটল্যান্ড। কোনো দেশে এভাবে খেলতে চায় না। দীর্ঘ মতান্তর ডামাডোল শেষে বাংলাদেশ জানিয়ে দেয় তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। অন্যদিকে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপের ভেন্যু বা সূচি পরিবর্তন করা হবে না। ফলে এবারের মতো টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে দেখা যাবে না। তারপরেই আইসিসির তরফ থেকে ঘোষণা করা হয়, লিটন দাসদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার আমন্ত্রণ জানানো হবে। এই সিদ্ধান্তের দিন তিনেকের মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। স্কটিশ বোর্ডের প্রধান ট্রুডি লিন্ড ব্লেড বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। এভাবে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। যোগ্যতা অর্জনের জন্য আলাদা অধ্যায় রয়েছে, কিন্তু আমাদের যেভাবে বিশ্বকাপ খেলতে ডাকা হচ্ছে সেইভাবে কোনো দেশে বিশ্বকাপ খেলতে চায় না। তবে আমরা বুঝতে পারছি একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মনের অবস্থাও আমরা অনুধাবন করতে পারছি। পরে পাওয়া 14 আনার মতো বিশ্বকাপে সুযোগ পেলেও প্রতিপক্ষদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভুলছেন না ট্রুডি। তার কথা, স্কটল্যান্ড বিশ্ব র্যাঙ্কিংয়ে 14 নম্বরে রয়েছে। সারা বছর ধরে ক্রিকেট খেলে স্কটল্যান্ড। সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারায় স্কটল্যান্ড যথেষ্ট সমালোচিত হয়েছিল। তবে সেসবকে গুরুত্ব দিতে নারাজ ট্রুডি। উল্লেখ্য, বাছাই পর্বে স্কটল্যান্ড অনেকখানি পিছিয়ে ছিল। জার্সি, হংকং, পাপুয়া নিউগিনি, বারমুডা এই দলগুলি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে শিকে ছেড়ে স্কটল্যান্ডের কপালে। শেষ 3 টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্সের পুরস্কার হিসেবেই এই সুযোগ পেল স্কটিশরা। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত নিরাপদ নয়, ইউনিসের যুক্তি হাতিয়ার করেই পাল্টা মার। বাংলাদেশকে বড়সড় শাস্তি আইসিসির। সূত্রের খবর, বাংলাদেশের অন্তত 150 জন সাংবাদিককে ভারতে আসার অনুমতি দেয়নি আইসিসি। ভারতে নিরাপত্তা নেই বাংলাদেশিদের। এই যুক্তি দেখিয়েই টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভারতে নিরাপত্তা নেই বাংলাদেশিদের এই যুক্তি দেখিয়ে টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার মোহাম্মদ ইউনূস সরকারের সেই যুক্তিকে হাতিয়ার করেই কি পাল্টা দিল আইসিসি। সূত্রের খবর, বাংলাদেশে অন্তত 150 জন সাংবাদিককে ভারতে আসার অনুমতি দেয়নি আইসিসি। সকলের অ্যাক্রিডিটেশনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। যাদের অ্যাক্রিডিটেশন মঞ্জুর করা হয়ে গিয়েছিল সেটাও বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের বিখ্যাত সংবাদ মাধ্যম ডেইলি স্টার সূত্রে খবর, বাংলাদেশের বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গোটা বিষয়টি জানিয়েছে। তার কথায়, বাংলাদেশের 130 থেকে 150 জন সাংবাদিক টি-20 বিশ্বকাপের জন্য আইসিসির কাছে মিডিয়া ছাড়পত্রের আবেদন করেছিল, কিন্তু কাউকেই অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি। কয়েকজন চিত্র সাংবাদিককে আগেই ছাড়পত্র দিয়েছিল আইসিসি, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরে তাদের অ্যাক্রিডিটেশন বাতিল করে দেওয়া হয়েছে বলে জানান আমজাদ। গোটা ঘটনার স্বভাবতই ক্ষুব্ধ বাংলাদেশের সাংবাদিকরা।
যদিও এই নিয়ে আইসিসির তরফে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন, কি করে বুঝবো যে আমাদের ক্রিকেটার, সাংবাদিক, দর্শক সকলকেই পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হবে? একবারও ভারতের তরফে বলা হয়নি যে বাংলাদেশের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে প্রশ্ন উঠছে, ভারতে বাংলাদেশিদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইউনূস সরকার। তারপরেও কেন সাংবাদিকদের ভারতে পাঠাতে চাইছে তারা? নিরাপত্তা ইস্যুতে ক্রিকেটারদের পাঠানো হয়নি, তাহলে সাংবাদিকদের কেন পাঠানো হবে ভারতে? প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশ নিয়ে কেন দ্বিচারিতা আইসিসির? প্রশ্ন তুলেই তীব্র কটাক্ষের শিকার প্রাক্তন অজি তারকা জেসন গিলেস্পি। যেভাবে বাংলাদেশকে বাইরের রাস্তা দেখালো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তাতে খুশি নন গিলেস্পি। তিনি আইসিসির বিরুদ্ধে কার্যত দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছেঁটে ফেলেছে আইসিসি। একাধিকবার সুযোগ দিলেও ভারতে না খেলার অবস্থানে অনড় থাকতেই শেষমেশ বাদ পড়ে বাংলাদেশ। আর সেই ইস্যুতে এবার মুখ খুলেই বোমা ফাটালেন প্রাক্তন অজি তারকা জেসন গিলেস্পি। তার দাবি, আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতেই হেনস্থার শিকার হয়েছেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ার পোস্ট মুছে ফেলতেও বাধ্য করা হয়েছে তাকে। নিরাপত্তার দোহাই দিয়ে ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। তারা জানিয়েছিল ভারতের বদলে আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় তাদের ম্যাচের আয়োজন করা হোক, কিন্তু সেই প্রস্তাব কানে তোলেনি আইসিসি। ফলে মেগা টুর্নামেন্টে লিটন দাসদের পরিবর্তক হিসেবে খেলবে স্কটল্যান্ড। কিন্তু যেভাবে বাংলাদেশকে বাইরের রাস্তা দেখালো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তাতে খুশি নন গিলেস্পি। তিনি আইসিসির বিরুদ্ধে কার্যত দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। এক স্যান্ডেলে কিংবদন্তির প্রশ্ন, বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না? এই নিয়ে কি ব্যাখ্যা আইসিসির? যতদূর মনে পড়ছে, ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায়। তখন কিন্তু ভারতকে অন্য দেশে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন নয়? কিন্তু এই পোস্টের পরই গিলেস্পির দিকে ধেয়ে আসে কটাক্ষ। নেটিজেনদের একাংশ রীতিমতো আক্রমণ শানাতে থাকে। বাধ্য হয়েই পোস্ট ডিলিট করে দেন ক্ষুব্ধ গিলেস্পি। অন্যদিকে আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রাক্তন প্রোটিয়া তারকা জন্টি রুডসও। তিনি মনে করেন, রাজনীতি এবং খেলাকে মিশিয়ে ফেলা উচিত নয়। কিন্তু 20 বিশ্বের বিশ্বকাপের আগে 22 গজের সেই ছবিটাই প্রকট হয়ে উঠেছে। তার কথায়, আমরা সবসময় ভাবি খেলাতে রাজনীতি ঢুকবে না, কিন্তু দুর্ভাগ্যক্রমে দুটো বিষয়কে আলাদা রাখা সম্ভব হয় না। হাই নিউজ নেটওয়ার্ক। পদ্মশ্রী পাচ্ছেন রোহিত, হরমনপ্রীত। পদ্ম সম্মানে ভূষিত 9 ক্রীড়াবিদ। মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তোভিরিশভি। টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ সম্মান দেওয়া হবে। সব মিলিয়ে 2026 সালের পদ্ম সম্মান পাচ্ছেন মোট 9 জন ক্রীড়াবিদ। বিশ্বজয়ের কাণ্ডারে 2 অধিনায়ককে পদ্ম সম্মানে ভূষিত করছে কেন্দ্র। প্রথমবার ভারতকে মহিলা বিশ্বকাপ জেতানোর অধিনায়ক হরমনপ্রীত কৌর পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। ভারতকে টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ক্যাপ্টেন রোহিত শর্মাও রয়েছেন পদ্মশ্রী প্রাপকের তালিকায়। টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ সম্মান দেওয়া হবে। সব মিলিয়ে 2026 সালের পদ্ম সম্মান পাচ্ছেন মোট 9 ক্রীড়াবিদ। 2026 সালের একমাত্র ক্রীড়াবিদ হিসেবে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পাচ্ছেন বিজয় অমৃতরাজ। 1983 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। তারও আগে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ভারতীয় ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য এবার পদ্মভূষণ পাচ্ছেন তিনি। টেনিস কিংবদন্তি বর্তমানে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। সব মিলিয়ে 3 জন ক্রিকেটার রয়েছেন এবারের পদ্ম প্রাপকদের তালিকায়। গত বছর দেশের মাটিতে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জেতে ভারত। উইমেন ইন ব্লুর অধিনায়ক ছিলেন হরমনপ্রীত। সেই ঐতিহাসিক পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী পাচ্ছেন তিনি। অন্যদিকে দীর্ঘ 11 বছরের খরা কাটিয়ে রোহিতের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ট্রফি জেতে ভারত। 2024 টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত। গত বছর তার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে। এবার পদ্মশ্রী পাচ্ছেন তিনি। জাতীয় দলের প্রাক্তন পেসার প্রবীণ কুমারকেও
পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। ভারতীয় মহিলা হকি দলের গোলকিপার সবিতা পুনিয়া পাচ্ছেন পদ্মশ্রী। সেই সঙ্গে মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেজদভিরেসভি। জর্জিয়ার নাগরিক হলেও সুশীল কুমার, যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়াদের মতো অলিম্পিক পদক জয়ীদের কোচিং করিয়েছেন মেজদভিরেসভি। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন কে পাজানিভাল, তামিলনাড়ুর ঐতিহ্যবাহী সিলাম্বাম মার্শাল আর্টে অনবদ্য অবদানের জন্য। বুন্দেলখণ্ডের মার্শাল আর্ট বুন্দেলি ওয়ারে অবদানের স্বীকৃতি স্বরূপ পদ্মশ্রী পাচ্ছেন ভগবান দাস রায়কর। প্রত্যেক বছরের মতোই এবার ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সব মিলিয়ে ১৩১ জনের হাতে তুলে দেওয়া হবে পদ্ম সম্মান। এবার পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন ৫ জন, পদ্মভূষণ ১৩ জন এবং পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে ১১৩ জনকে। বাংলা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ বাংলার মোট ১১ জনের হাতে এবারের পদ্ম সম্মান উঠবে। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ ডামাডোলের অবসান, বহু বিতর্ক, লাগাতার বৈঠকের পর অবশেষে শুরু হতে চলেছে আইএসএল। টুর্নামেন্টের খসড়া সূচিও প্রকাশ করেছে ফেডারেশন। প্রত্যেকটি দল সব মিলিয়ে খেলবে ১৩টি করে ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। দীর্ঘ ডামাডোলের অবসান, বহু বিতর্ক, লাগাতার বৈঠকের পর অবশেষে শুরু হতে চলেছে আইএসএল। সোমবার টুর্নামেন্টের খসড়া সূচি প্রকাশ করেছে ফেডারেশন। প্রত্যেকটি দল সব মিলিয়ে ১৩টি করে ম্যাচ খেলবে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুনের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। মোহামেডান মাঠে নামছে ১৫ ফেব্রুয়ারি। খসড়া সূচি প্রকাশ করে ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছে, ক্লাব ও টেন্ডারে আগ্রহীদের কথা মতো এই সূচি পরিবর্তিত হতে পারে। সেই কারণেই গ্রুপ পর্বের একেবারে শেষ সপ্তাহের সূচি এখনও ঠিক করা হয়নি। কিন্তু আইএসএল এর পূর্ণাঙ্গ সূচি কবে প্রকাশিত হবে সেই নিয়ে কিছু ঘোষণাও করা হয়নি। আগামী ২রা ফেব্রুয়ারি টেন্ডার খোলা হবে। তারপর আলোচনা করেই সম্ভবত চূড়ান্ত সূচি ঘোষণা করবে ফেডারেশন। তবে খসড়া সূচি দেখে ক্যালেন্ডারে চোখ রাখতে শুরু করে দিয়েছেন ফুটবল প্রেমীরা। কলকাতা ডার্বি হবে আগামী ৩রা মে রবিবার। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। প্রত্যেকবারের মতোই এবারও দুই দলেরই ঘরের মাঠ যুবভারতী। মোহামেডানের জন্য জামশেদপুরকে বেছে নেওয়া হয়েছে ঘরের মাঠ হিসেবে। আরও বেশ কয়েকটি মাঠকে ২টি করে দলের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হবে। কলকাতার ৩ প্রধান ক্লাবের আইএসএল অভিযানের সূচির দিকে নজর রাখলে দেখা যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান তাদের অভিযান শুরু করছে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে। কলকাতা ডার্বি ৩রা মে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের মাধ্যমে ইস্টবেঙ্গল তাদের অভিযান শুরু করবে। এছাড়াও ১৫ ফেব্রুয়ারি মোহামেডান বনাম জামশেদপুর এফসি দিয়েই মোহামেডানের এবারের আইএসএল অভিযান শুরু। ২৮ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম মোহামেডান এবং ২১ মার্চ ইস্টবেঙ্গল বনাম মোহামেডানের মিনি ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। মণিপুরী ফুটবলার রিকি সিংয়ের জোড়া গোলে নৈহাটিতে জ্বলল মশাল। রবিবার রিলায়েন্সের ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বিতে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। সেই ম্যাচে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। মণিপুরী ফুটবলার রিকি সিংয়ের জোড়া গোলে নৈহাটিতে জ্বলল মশাল। রবিবার রিলায়েন্সের ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বিতে মুখোমুখি হয়েছিল দুই প্রধান দল। সেই ম্যাচে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। মধুর এই জয়ের পর উচ্ছ্বসিত লাল হলুদ শিবির। কি বললেন ডার্বি জয়ের নায়ক? ডার্বিতে নামার আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল গ্রুপ পর্বে নিজেদের ম্যাচে জিতেছিল। মোহনবাগান ২-০ গোলে জয় তুলে নিয়েছিল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। সেখানে ডার্বিতে নামার আগে ইস্টবেঙ্গল জেতে বেঙ্গল ফিউচার চ্যাম্পসের বিরুদ্ধে। তবে টানা ৪টে ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে থাকা মোহনবাগান হার মানল মশাল বাহিনীর কাছে। বঙ্কিমাঞ্চলের স্টেডিয়ামে এদিন ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন মোহনবাগান কোচ সের্জিও লোবেরা। ডেভেলপমেন্ট লিগের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ফলাফলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলায় ফেরে ইস্টবেঙ্গল।
46 মিনিটে গুনরাজের শট রিফ্লেক্টেড হয়ে গোল পান রিকি। এরপর খেলা ফেরার চেষ্টা মরিয়া হয়ে ওঠে মোহনবাগানের। 54 মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেননি থাংজাম রোশন সিং। 67 মিনিটে নিয়েছিলেন পাসাং তর্জি তামাংয়ের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট। 75 মিনিটে সুহেল আহমেদ ভাটের হেড বিপন্মুক্ত করেন লাল হলুদ গোলকিপার। 82 মিনিটে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন গুইতে। 10 জন হয়ে যায় ইস্টবেঙ্গল। এই সুযোগও অবশ্য কাজে লাগাতে পারেনি সবুজ মেরুন। খেলার গতির বিরুদ্ধে গিয়ে 94 মিনিটে ফের গোল রিকির। শেষ পর্যন্ত 2-0 জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। জোড়া গোল করে ডার্বির নায়ক রিকি সিং কৃতিত্ব দিচ্ছেন কোচকে। মণিপুরের কাশীপুর একাডেমি থেকে উঠে আসা ফুটবলার বলছেন, মোহনবাগানকে হারিয়ে খুবই ভালো লাগছে। কোচ বলেছিল মাঠে গিয়ে 100% দাও, সেই মতোই চেষ্টা করেছি। একটা গোল করব এই আত্মবিশ্বাস ছিল। জানা গেল তার বাবা পেশায় একজন কাঠমিস্ত্রি, আর তার ফেভারিট ফুটবলার মোহনবাগানি সাহাল আব্দুল সামাদ। ইস্টবেঙ্গলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাসও কৃতিত্ব দিয়েছেন রিকিকে। তার জোড়া গোলই ম্যাচের পার্থক্য করে দিল। গত 3 ম্যাচেই ও ভালো খেলেছে। এদিন ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম গোল করল। ও আরও বড় হোক বলে দিচ্ছেন তিনি। তাছাড়াও টিম গেমকেও কৃতিত্ব দিয়েছেন অর্চিষ্মান। তবে জয় পেয়েও উচ্ছ্বসিত নন লাল হলুদ কোচ। তার কথায় প্রথমার্ধে 2 দলই ভালো খেলতে পারেনি, পরপর খেলা, এর জন্য ক্লান্তি অনেকটাই দায়ী। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, আরও ভালো খেলতে পারতাম। হাই নিউজ নেটওয়ার্ক। ডোনাল্ড ট্রাম্পের জমানায় ফুটবল প্রেমীদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাই মার্কিন মুলুকে আয়োজিত ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক দিলেন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার স্বয়ং। একটি সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে একথা জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পের জমানায় ফুটবল প্রেমীদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাই মার্কিন মুলুকে আয়োজিত ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক দিলেন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট স্বয়ং। একটি সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে সেপ ব্ল্যাটার বলেন, আমেরিকার সীমান্ত পেরোতে গিয়ে ফুটবল প্রেমীদের রীতিমতো হেনস্থার মধ্যে পড়তে হবে। যদি অভিবাসন আধিকারিকদের সন্তুষ্ট করতে না পারেন, তাহলে প্রবল ভোগান্তি হবে ফুটবল প্রেমীদের। তাই এই বিশ্বকাপ বয়কট করা উচিত। ব্ল্যাটারের এই মন্তব্যের নেপথ্যে রয়েছে আমেরিকার বর্তমান পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের দেশকে অভিবাসী মুক্ত করে তুলতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই আমেরিকা থেকে হাজারে হাজারে মানুষকে ফেরত পাঠানো হয়েছে তাদের জন্মভূমিতে। 75টি দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ। সেই সমস্ত দেশের তালিকায় রয়েছে ইরান, ব্রাজিল সহ আরও বেশ কয়েকটি দেশ, যারা বিশ্বকাপে খেলবে। সেই দেশগুলির ফুটবলার, দর্শক, সাংবাদিকরা আদৌ ভিসা পাবেন কিনা সন্দেহ রয়েছে। যদিও ট্রাম্প আশ্বাস দিয়েছেন যে ফুটবলারদের জন্য তার দেশের দরজা খোলা। কিন্তু ট্রাম্পের এই আশ্বাসকে বাস্তবে আদৌ কার্যকর হবে, সংশয় রয়েছে অনেকের মনেই। সেই দলেই পড়েন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট লেখেন, আমেরিকার বর্তমান পরিস্থিতি ফুটবল প্রেমীদের পক্ষে মোটেও সুখকর নয়। পরে একটি সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন, পুরো পরিস্থিতি যদি খতিয়ে দেখা হয়, তাহলে ফুটবল ভক্তদের জন্য আমার একটাই উপদেশ, আমেরিকায় যেও না। কারণ সীমান্ত পেরোনোর সময় তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতে পারেন অভিবাসন আধিকারিকরা। পছন্দ না হলে পরের বিমানেই ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে ফুটবল প্রেমীদের। উল্লেখ্য, দিন কয়েক আগেই গ্রিনল্যান্ড দখল করতে উঠে পড়ে লেগেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই নতুন অবস্থানে ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্স দাবি করেছিল আমেরিকা থেকে বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব ছিনিয়ে নেওয়া হোক। জার্মানির সুরও তেমনই। তবে আপাতত গ্রিনল্যান্ড নিয়ে লম্ফঝম্প বন্ধ করেছেন ট্রাম্প। ফুটবল মহলে গুঞ্জন, শেষ মুহূর্ত পর্যন্ত যদি ট্রাম্প গ্রিনল্যান্ড অভিযান চালিয়ে যান, তাহলে বিশ্বকাপে ইউরোপের একাধিক দেশ দল নাও পাঠাতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবর জন্য নজর রাখুন হাই নিউজে।